সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসে তোমাদের যে হাতে কলমে অর্থাৎ অনুশীলনীতে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, তো এখানে তোমাদের হাতে কলমে অংশে 1 নম্বর থেকে টোটাল 16টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর থেকে টোটাল 15টি প্রশ্ন দেওয়া আছে এবং 3 নম্বর থেকে 10টি প্রশ্ন দেওয়া আছে। তো এই সমস্ত প্রশ্নের যথাযথ এবং সংক্ষিপ্ত উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। তো চলো, এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর পথের পাঁচালী এই উপন্যাসের এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অর্থাৎ হাতে কলমে অংশের প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিওতে দেখে নিই। ঠিক আছে, আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর দাগে দেওয়া আছে, কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তর লিখবে, কুঠির মাঠ দেখতে যাবার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। 2 নম্বর, আলকুশি কি? উত্তর লিখবে, আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। 3 নম্বর, এই দেখো মা আমার সেই মালাটা, কে কখন এই কথা বলেছে? উত্তর হচ্ছে, কথাটি বলেছে ভুবন মুখার্জির বাড়ির সেজ বউয়ের মেয়ে টুনু। ঠিক আছে, টুনু এই কথাটা বলেছিল। কখন বলেছিল না, অপুদের বাড়িতে এসে সে যখন দুর্গার খেলা করার বাক্সটি খুলেছিল তার মধ্যে পুতুলের জন্য পুঁতির একটা মালা ছিল, তখন টুনু মালাটা বের করে এনে এই কথাটা বলেছিল। 4 নম্বর, অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন? তো অপু গ্রামের একমাত্র গুরুমশাই প্রসন্নবাবুর পাঠশালায় পড়তে গিয়েছিল। গুরুমশাই পড়ানোর পাশাপাশি একখানা মুদির দোকান চালাতেন। 5 নম্বর, পাঠশালা কখন বসতো? কতজন ছাত্রছাত্রী ছিল? তো পাঠশালা বসতো বিকেলে, সব শুদ্ধ মোট 8-10 জন ছাত্রছাত্রী পাঠশালায় ছিল। 6 নম্বর হচ্ছে, আতুরি ডাইনিকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কিভাবে? তো আতুরি ডাইনি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের সকলের ধারণা ছিল সে ইচ্ছা করলেই ছোট ছেলেদের রক্ত চোখের দৃষ্টি দিয়ে শুষে নিতে পারে। বড় হওয়ার পর অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল একদিন। বুড়িটি ছিল একা, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আমচুর বিক্রি করে তার দিন কাটত। মরার সময় তাকে পোড়ানোরও কেউ ছিল না। এইসব ঘটনা থেকে আতুরি ডাইনির সম্পর্কে অপুর ধারণা বদলে গিয়েছিল। নেক্সট হচ্ছে দেখো 7 নম্বর, লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখন। তো লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু রেলের রাস্তার গল্প, মাটির আতা, পেঁপে, শশা ইত্যাদি ফলের গল্প শুনিয়েছিলেন। এক ধরনের পুতুলের কথাও সে বলে, যার পেট টিপলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়ে হঠাৎ খঞ্জনি বাজাতে শুরু করে। পদ্ম ফুলে ভরা বিল, অচেনা কত নতুন গা, কত দূর দিগন্তের গল্প। কোনো একটি গ্রামের পাশে কামারের দোকান, যেখানে অপুকে জল খাওয়ানোর জন্য তার বাবা নিয়ে গিয়েছিল, তারা অতি যত্ন সহকারে ভিতরে ডেকে দুধ চিড়িয়ে বাতাসা খেতে দিয়েছিল। এই সব গল্প এসে মা ও দিদিকে শুনিয়েছিল। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? তার সঙ্গী সাথী কারা ছিল লেখক। তো অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। সেখানে তার সঙ্গী সাথী ছিল ব্রাহ্মণপাড়ার ছেলে পটু এবং জেলেপাড়ার তিনকুড়ির ছেলে বঙ্কা, হৃদয় ও জেলেপাড়ার আরও অন্যান্য ছেলেরা। 9 নম্বর দাগে, সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? তো সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে লেখা ছিল যে শকুনির ডিমের ভিতর পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রেখে তারপর সেই ডিম মুখে পুরলে মানুষ ইচ্ছে করলে শূন্য মার্গে অর্থাৎ আকাশে উঠতে পারবে। 10 নম্বর হচ্ছে, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু, কে কাকে কথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? তো অপুকে এই কথাটি বলেছিলেন গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা অপুকে দিয়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। 11 নম্বর, অপুর দপ্তরে কি কি বই ছিল? কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত? তো অপুর দপ্তরে যেসব বই ছিল তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত চরিত্রমালা, ধারাপাত, শুভঙ্করী, এইগুলো। বঙ্গবাসী মাসিক পত্রিকাটি হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত। 12 নম্বর হচ্ছে, দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনোদিন আসে নাই। কোন খেলার কথা বলা হয়েছে লেখন?
তো নিশ্চিন্তপুরে একজন বৃদ্ধ মুসলমান বড় রংচং করা কাঁচ বসানো একটি টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। বাক্সের গায়ে চোঙের মতো জিনিস ছিল, তাতে চোখ লাগিয়ে দেখলে সত্যিকারের মানুষ, ঘরবাড়ি, যুদ্ধের ছবি এসব দেখা যায়। এই খেলাটির কথাই এখানে বলা হয়েছে। 13 নম্বর হচ্ছে অপু বসে বসে খাতায় কি লেখে? উত্তর লিখবে অপু বসে বসে খাতায় নাটক আর গল্প লেখে। এরপর অপর টিনের বাক্সে কি বই ছিল? তো অপর টিনের বাক্সে একটি নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একটি শুভঙ্করী, পাতা ছেঁড়া একখানা বীরাঙ্গনা কাব্য ও মায়ের সেই ছেঁড়া কাশিদাসীর মহাভারত বই ছিল। নেক্সট হচ্ছে 1-15 তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি, কে কাকে কথা বলেছে? কোন গায়ের কথা এখানে বলা হয়েছে? তো এ কথা ভুবন মুখুজ্জের মেয়ে রানী অপুকে বলেছে। নিশ্চিন্তপুর গায়ের কথা এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে রইল এইখানে কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে? কি রইল এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে? একটি কৌটো রইল। এখানে একটি সোনার সিঁদুর কৌটোর কথা বলা হয়েছে, যা অপর দিদি দুর্গা হয়তো কখনো সেজ ঠাকুরের বাড়ি থেকে চুরি করেছিল। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 1 নম্বর দাগের প্রশ্ন, দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল লেখো। তো দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি। অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপুবাসি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। 2 নম্বর হচ্ছে অপুর পাঠশালাটি কেমন ছিল। তো গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের বাড়িতেই অপুর পাঠশালা ছিল। যে ঘরটিতে পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নেই, চারদিকে খোলা। পাঠশালার শিক্ষা দেওয়ার বিশেষ উপকরণটি ছিল একটি বেত, ছেলেরা নিজেরাই বসার চাটাই নিয়ে আসত। 2-3 নম্বর আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করতো। তো আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটি সরু বাঁশের কঞ্চি নিয়ে নদীর পাড়ে, বাঁশ বনের ভিতরে বা যেখানে কেউ আসে না তাদের ঘরের পিছনে হাওয়াতে কঞ্চি ঘুরিয়ে আপন মনে নানা কথা বলতে বলতে যুদ্ধ খেলা করত। নিজের মনে মায়ের মুখে শোনা কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য কল্পনা করে সে নিজেকে সেই যুদ্ধের অংশ করে নিত। 4 নম্বর দুর্গা তো পাঠশালায় যেত না, তার সারাদিন কীভাবে কাটতো লেখন। তো দুর্গা পাঠশালায় যেত না, তার সারাদিন কাটতো নানা বনে জঙ্গলে ঘুরে। এর মাধ্যমে দুর্গার জীবনের সব আনন্দ উপভোগ করত। সে দুপুরে শুধু ভাত খাওয়ার জন্য বাড়ি আসতো। তারপর সারাদিন সে ঘুরে বেড়াতো পাড়ার আমবাগানে, জামবাগানে। কাদের বাড়ি কোন গাছে কি ফল হয়েছে সব তার জানা ছিল। সে কামরাঙ্গা, নাটা ফল, আমের গুটি এইসব সংগ্রহ করতে ব্যস্ত থাকতো। তাছাড়া পুতুলের ঘর সাজানোর জন্য নানা জিনিস সংগ্রহ করতেও সে ব্যস্ত থাকতো। 5 নম্বর বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা ও অপু কীভাবে পথ হারিয়ে ফেলেছিলেন। তো বাছুর খুঁজতে গিয়ে দুর্গা অপুকে রেলের রাস্তা দেখাতে যাওয়ার কথা বলেছিল, যা ছিল তাদের দক্ষিণ মাঠের থেকে অনেক অনেক দূরে। দুজনে নবাবগঞ্জের পাকা রাস্তার ওপরে গিয়েও যখন রেলের রাস্তা দেখতে পায় না তখন তারা ভাবে রেলের রাস্তা বুঝে আরও দূরে। দৌড় দিতে দিতে তারা পাকা রাস্তা ফেলে বন, মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে দৌড়তে থাকে। দৌড় দিতে দিতে তাদের চেনা রাস্তা বন জঙ্গল সরে যেতে থাকে। নবাবগঞ্জের লাল রাস্তা ঠাকুরঝি পুকুর পেরিয়ে খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়ল। সেখানে উন্মুক্ত প্রকৃতির মাঝে তারা পথ হারিয়ে ফেলল। 6 নম্বর রাজকৃষ্ণ সান্যালের দেশ ভ্রমণের গল্পগুলি কেমন ছিল। উত্তর দেখো, রাজকৃষ্ণ সান্যালের দেশ ভ্রমণের বাতিক ছিল। তার বলা গল্পগুলি যেমনই হোক না কেন সেটি সাজিয়ে বলার ক্ষমতা তার অসাধারণ ছিল। দ্বারকা, সাবিত্রী পাহাড়, চন্দ্রনাথ ইত্যাদি স্থানে তিনি ভ্রমণ করেছেন। তার সঙ্গে স্ত্রী পুত্র থাকত। অপর কাছে এই দেশ ভ্রমণের গল্পগুলি ভালো লাগত। পরের প্রশ্ন 7 নম্বর একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি লেখন। দেখো, পাঠশালায় ঘটে যাওয়া অপর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি ছিল শ্রুতি লিখন করা। সেদিন পাঠশালায় গুরুমশাই শ্রুতি লিখন লিখতে বললেন। গুরুমশাই মুখে মুখে যা কিছু বলছিলেন অপু তা বুঝলো না, কেবলমাত্র এটা বুঝলো যে কথাগুলি গুরুমশাইয়ের নিজের সম্পর্কে নয়, তবে দাসুরায়ের পাঁচালির মতো তিনি মুখস্থ বলছেন। কথাগুলি অপর শুনতে খুব মধুর লাগছিল। সে কথাগুলির মানেও বুঝতে পারছিল না, কিন্তু অজানা শব্দের ঝংকার জড়ানো অপরিচিত শব্দগুলি সেদিন অপর কাছে মনে হয়েছিল সঙ্গীত। সেই কথাগুলির মধ্য দিয়ে দেশের একটা অস্পষ্ট ছবি অপর শিশু মনে ফুটে উঠেছিল। 8 নম্বর দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিলেন। একবার অপুদের রাঙি গায়ের বাছুর হারিয়ে গিয়েছিল। দুর্গা অপু যখন বাছুর খুঁজতে দক্ষিণ মাঠের দিকে গিয়েছিল, দূরের রাস্তার দিকে তাকিয়ে দুর্গা
একটি কি দেখছিল। হঠাৎ দুর্গা বলল রেলগাড়ি দেখতে যাওয়ার কথা। তারপর তারা রওনা দিল। দুর্গা বলেছিল রেলের রাস্তা পাকা রাস্তার ওধারে। এই ভেবে তারা দুজনে রওনা দিল পায়ে হেঁটে। দৌড় দিয়ে বন জঙ্গল ডিঙিয়ে তারা রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল। তবে সে আশা তাদের পূর্ণ হয়নি। অনেক দূর গিয়ে পথ হারিয়ে তাদের ফিরে আসতে হয়েছিল। নেক্সট হচ্ছে বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস। একথা বলার কারণ কি? সামান্য উপকরণ নিয়ে খেলার আনন্দ সম্পর্কে লেখন। তো বাঁকা কঞ্চি অপুর কাছে অনেক মূল্যবান এক অদ্ভুত জিনিস, যা সহজেই খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজে খুঁজে বন জঙ্গলের ভিতর একটা শুকনো, গোড়ার দিক মোটা, আগার দিক সরু, এমন হালকা ও বাঁকা কঞ্চি অপু জোগাড় করে আনে। তা দিয়ে অপু যুদ্ধ খেলা করে। এই অদ্ভুত সামান্য উপকরণটি দিয়ে সে মহাভারতে শোনা যুদ্ধ খেলার কল্পনায় মেতে থাকতো। এই আনন্দ কেবল অপুই বোঝে, অন্য কেউ বোঝে না। সে সেই বাঁকা কঞ্চি নিয়ে কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো বা মহাভারতের অর্জুন সেজে আপন মনে খেলে। সব শিশু সামান্য উপকরণ নিয়ে খেলার চেষ্টা করে। এই তুচ্ছ উপকরণও শিশু মনে অমূল্য বলে মনে হয়। কঞ্চিটিকে অপর তরবারি মনে করে রামায়ণ মহাভারতের কল্পজগতে মানুষ ভ্রমণ করে বেড়াতো। তাই এই সামান্য উপকরণ তার মনে আশ্চর্য আনন্দ এনে দিত। 10 নম্বর দাগে শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল? তো শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু নানা জায়গায় শকুনের ডিম খুঁজেছিল। সে রাখালকে জিজ্ঞাসা করেছিল শকুনের ডিমের কথা। সে যদি শকুনের ডিম এনে দেয় তাহলে অপু তাকে টাকা দেবে। পরের দিন রাখাল 2টি কালো রঙের ছোট ছোট ডিম এনে অপুকে দিল। তবে তার জন্য রাখাল বলল 2 আনার কমে সে দেবে না। তা শুনে অপু অবাক হয়ে গেল। সে বলল তার কাছে এক গুচ্ছ কড়ি আছে, সেগুলো রাখালকে দেবে, কিন্তু রাখাল তাদের রাজি হলো না। অনেক কষ্টে অপু রাখালের দাম মিটিয়ে দেয়। তবে ডিমগুলো সত্যিই শকুনের ডিম কিনা তা পরীক্ষা করে জানা যায়নি। 11 নম্বর ভুলো কুকুরকে নিয়ে দুর্গা কিভাবে আমোদ উপভোগ করত? তো দুর্গা প্রতিদিন নিজের ভাত খাওয়ার শেষে এক মুঠো ভাত ভুলো কুকুরের জন্য নিয়ে আসত। এতে তার মায়ের কাছে অনেক বকা খেতে হয়েছিল, কিন্তু অপু এই আমোদ উপভোগ করার সম্পর্কে কিছুটা জানত। চারিদিকে জনশূন্য, কেউ কোথাও নেই। চোখ বুজে দুর্গা সেই ভুলো কুকুরকে ডাকতো। তারপর ভাত মাটিতে ফেলতেই বন জঙ্গল পেরিয়ে শুকনো পাতার স্তূপ পেরিয়ে হাঁপাতে ভুলো কুকুরটি ছুটে চলে আসত। তা দেখে দুর্গার মন আনন্দে ভরে উঠত। এইভাবেই সে আমোদ উপভোগ করত। 12 নম্বর হচ্ছে বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? উত্তর দেখো, অপু যখন ছোট ছিল তখন তার বাবার সাথে সে নরোত্তম বাবাজির বাড়ি যেত। সেই থেকে তার সাথে অপুর ভাব হয়। তিনি বলতেন অপু তার কাছে গৌর সুন্দরের মতো নিষ্পাপ ভাব মাখানো চোখ ছিল অপুর। মুখ চড়া অপু এই বৃদ্ধ ব্যক্তিটির সঙ্গে নানা রকম বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করত। বৃদ্ধ নরোত্তমের কাছে অপু প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানি দেখতে চাইত। বৃদ্ধ বলতেন বইখানি তিনি অপুকে দিয়ে যাবেন। তিনি জানেন অপুর হাতে এই বইখানির কোনো অসম্মান হবে না। 13 নম্বর হচ্ছে অপু দুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে লেখো। এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুইভাতির তফাৎ কোথায়? তো নীলমণি রায়ের জঙ্গল ভর্তি ভিটেতে অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন করে। খানিকটা বন জঙ্গল দুর্গা নিজের হাতে দা দিয়ে কেটে পরিষ্কার করে তারপর ঘর থেকে চাল ও তেল নিয়ে আসে। ছোট একটা মাটির হাঁড়ি জোগাড় করে এবং কতগুলি মেটে আলু নিয়ে আসে। দুর্গা একটি বেগুনও আনে। বনভোজনের সত্যিকারের ভাত, মেটে আলু সেদ্ধ এবং বেগুন ভাজা রান্না হয়। ওকে, সব রান্না দুর্গা নিজেই করে। তারপর তাদের সাথে যোগ দেয় কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। এখনকার পিকনিকের সাথে এরকম চড়ুইভাতির অনেক তফাৎ। ওকে, এখনকার পিকনিকের জন্য আগে থেকে দিন ঠিক করা হয়। একটি সুন্দর পরিষ্কার জায়গা দেখে নানা রকম আয়োজন করে ভালো খাবারের জোগাড় করে দলবদ্ধভাবে পিকনিক করা হয়। রান্নার ব্যবস্থা ঠাকুর করে। এই পিকনিকগুলো অনেক খরচ সাপেক্ষ হয়। এরপর 14 নম্বর অজয় কে? তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? তো অজয় নীলমণি হাজরার যাত্রা দলের একজন বালক অভিনেতা। অজয়ের সঙ্গে অপুর বন্ধুত্ব হয়েছিল যাত্রা দেখতে গিয়ে। অজয় রাজপুত্রের অভিনয় করেছিল। তারপর যাত্রার শেষে অজয় পান খেতে যায়। সেখানে অপু তাকে পান কিনে দেয়। তারপর তাদের মধ্যে কথাবার্তা হয়। অজয় যেহেতু অপুর সমবয়সী ছিল এবং অপু তাকে তার মনের কথা কিছু বলতে লাগলো। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। 15 নম্বর হচ্ছে অপু তার দিদির সঙ্গে কখনো আড়ি করবে না?
অপর দিদি মাঝে 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 মধ্যে আম, জাম, কামরাঙা, তেঁতুল লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে এবং দুজনে মিলে খায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল কখনো দিদির সাথে আরই করবে না। সতু যেদিন তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বনবাজার ঘুরে সন্ধ্যায় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ মমতা মাখা হাসি দেখে অপু সেদিন বুঝেছিল দিদি তাকে বড়ই ভালোবাসে। তাই অপু দিদির সাথে আরই না করার সিদ্ধান্ত নিয়েছিল। নেক্সট দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় বিশদে লেখো, অর্থাৎ বিশদে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। কুঠি বাড়ি বলতে তুমি কি বোঝো? তো বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতা ছিল তার কাছে বড়ই আনন্দের। সেখানে সে বড় বড় কানওয়ালা খরগোশকে লাফিয়ে চলে যেতে দেখেছে। ওকে, পথের দুপাশে সে দেখেছে নাম না জানা নানা ধরনের গাছ, সেগুলি আবার কলমিলতায় ঢেকে আছে। হাজারো ফুল ফুটে আছে পথের পাশে। ফেরার পথে অপু আলকুচি ধরতে গিয়েছিল, বাবা বারণ করে বলেন ওটা বিষফল, হাত দিলে চুলকোয়। বাবলা গাছে অপু দেখে নীলকণ্ঠ পাখি, সে স্মৃতিও তার কাছে খুব মধুর। নদীর ধারে জিওল গাছের আড়ালে অপু দেখে ইটের পাঁজার মতো দালান বাড়ির ধ্বংসাবশেষ, জানতে পারে ওটাই কুঠি বাড়ি। কুঠি বাড়ি বলতে সাধারণত কোঠা বা পাকা বাড়ি অথবা বড় দালানওয়ালা বাড়িকে বোঝানো হয়। এখানে কুঠি বাড়ি হলো তৎকালীন নীলকর সাহেবদের ব্যবহৃত বাসস্থান ও অফিস। পরের প্রশ্ন 3-2 নম্বর, ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো। এখানে উত্তর লিখছি দেখো, ছবি দেখে চেনা কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে অবাক লাগে। ওকে, তার সব কিছুই দেখার জন্য আমাদের মন কৌতূহলী হয়ে ওঠে। তো এখানে বলা হয়েছে কি না, অপর যে খরগোশ দেখে যে অবাক হয়েছিল, এরকম তুমি কোনো জিনিস দেখে অবাক বা আনন্দিত হয়েছিলে কিনা সেরকম একটা তোমার ঘটনা লিখতে বলা হচ্ছে। তো তুমি যদি এরকম কোনো ঘটনা তোমার সাথে ঘটে সেটা তুমি লিখবে। তো আমরা এখানে লিখছি দেখো, ময়ূরকে বইয়ের পাতায় ছবিতে দেখেছিলাম, কিন্তু হঠাৎ একদিন বাবার সাথে বেড়াতে গিয়ে গাছের ডালে ময়ূরকে দেখতে পাই। প্রথমবার গাছের ডালে ময়ূরকে দেখে আমি ভীষণ অবাক এবং আনন্দিত হয়েছিলাম। নেক্সট হচ্ছে 3 নম্বর, কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো। ঝড় বৃষ্টিতে বাড়ির বাইরে বেরিয়ে তা উপভোগ করার কোনো অভিজ্ঞতা তোমার থাকলে লেখো। এখানে লিখছি আমরা, কালবৈশাখী ঝড় উঠলে দুর্গা অপুকে সিঁদুরকোটো আম গাছের তলায় যেতে বলে এবং দুর্গা নিজে সোনামুখী তলায় দৌড় দিয়ে দাঁড়ায়। সোনামুখী তলায় পৌঁছে সে ছোটাছুটি শুরু করে আনন্দের সাথে আম কুড়োতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মুখুজ্জে বাড়ির ছেলেমেয়েরা সেখানে আসে এবং তাদের মধ্যে সতু তাদের আম কুড়োতে নিষেধ করে। তখন তারা গড়ের পুকুরের পাড়ের আম বাগানে যায়। অনেক চেষ্টায় তারা 8-10টা আম পেয়েছিল। এই সময় প্রচণ্ড শব্দে বাজ পড়ার সাথে মুষলধারায় বৃষ্টি নামে। বাজের শব্দে ভয় পাওয়া অপুকে আঁচলের আড়ালে রেখে দুর্গা বলে, নেবুর পাতা করমচা, এই বৃষ্টি ধরে যা। 3-4 নম্বর হচ্ছে, সেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে তা লেখো। তো দেখো, প্রথম যখন অপু পাঠশালায় গেল সেদিন সে অনেকক্ষণ মুখ নিচু করে বসে রইল। পরে ভয়ে ভয়ে মুখ তুলে চেয়ে দেখলো গুরুমশাই দোকানের মাচায় বসে দাঁড়িতে সন্ধব লবণ ওজন করে কাকে দিচ্ছে। কয়েকটি ছেলে আপন মনে চাটাই পেতে বসে নানা সুর করে পড়ছে। তারা একটা ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়ে আপন মনে পাত্তারির তালপাতা মুখে পড়ে চিবোচ্ছে। একটি ছেলে মাচার নিচে তাকিয়ে কি যেন লক্ষ্য করছে। তার সামনে দুজন ছেলে স্লেট নিয়ে কাটাকুটি খেলা করছে। ঠিক আছে, এবার বলা হয়েছে যে তোমার যে প্রথম স্কুলে যাওয়ার দিন সেটা মনে পড়ে কিনা লিখতে বলা হচ্ছে এবং কি মনে পড়ে সেটা তোমাকে লিখতে হবে। তো তোমার যদি মনে পড়ে সেরকম ঘটনা, প্রথম দিনের স্কুলের ঘটনা, তাহলে তোমরা কিন্তু সেটা লিখবে। ঠিক আছে, দেখো আমরা এখানে কিছু লিখছি। দেখো, হ্যাঁ, আমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে। আমি স্কুলে মায়ের সাথে গেলাম। শিক্ষক মহাশয় আমাকে একটি শ্রেণীকক্ষে নিয়ে গেলেন যেখানে আমার মতো আরও অনেক ছেলে মেয়ে ছিল। তারপরে স্লেটে শিক্ষক মহাশয় আমাকে অ আ লিখতে বলেছিলেন, আমি স্লেটে অ আ লিখেছিলাম। নেক্সট হচ্ছে 3-5 নম্বর, অচেনা আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নেই। ওকে, পথের পাঁচালীতে দুর্গা আর অপু নিশ্চিন্দপুর গ্রামে থেকেই কিভাবে বারে বারে অচেনার আনন্দ অনুভব করেছে লেখো।
এখন আমরা উত্তর লিখছি, অপু যখন ছোট ছিল তখন থেকেই সে নিশ্চিন্তপুর গ্রামের পরিবেশকে আপন মনের জগতে রেখে দিয়েছিল। দুর্গাও তেমন এই গ্রামের বন জঙ্গল বাগান ইত্যাদি সম্পর্কে বিশেষ পরিচিত ছিল। নদীতে স্নান করে বন থেকে নানা ফুল ফল চুরি করে আনন্দ উপভোগ করত। ঝড়ের মধ্যে থেকে আম কুড়ানোর আনন্দ সে উপভোগ করেছে। আবার কখনো বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বহু দূরে পাড়ি দিয়ে প্রকৃতিকে উপভোগ করেছে। ওকে, 2-6 নম্বর দাগে হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কীভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো লেখো। উত্তর লিখবে, বাবার সঙ্গে শিষ্যের বাড়ি গিয়ে অপু প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হয়েছিল। বাবার সাথে অপু যখন মহাজন বাড়িতে গেল, তারপর সেখানে বধূ যখন অপুকে নিজেদের ঘরে নিয়ে গেল, সেখানে সাজানো নানা জিনিস দেখে অপু অবাক হলো। সে বুঝলো এদের জীবনযাপন প্রণালী তাদের থেকে অনেক ভালো। বধূ তারপরে অপুকে এক বাটি ভর্তি করে অনেকখানি মোহনভোগ খেতে দিল। অপু মোহনভোগ খেয়ে অবাক হয়ে যায়, কারণ এর আগে কোনোদিন সে এইরকম মোহনভোগ খায়নি। সে যখন তার মায়ের কাছে মোহনভোগ খেতে চায়, তখন তাকে তার মা সুজিকে সেদ্ধ করে একটু গুড় মিশিয়ে খেতে দেয়। সেদিন বুঝলো তার মা গরিব। ওকে, 3-7 নম্বর দাগে দুর্গা অপুর যে নানান খেলার কথা উপন্যাসে আছে সেগুলোর কথা লেখো। হারজিত আছে এমন খেলার সঙ্গে এ জাতীয় খেলার তফাৎ কি? তুমি কীরকম খেলা পছন্দ করো এবং কেন তা লেখো। তো পথের পাঁচালী উপন্যাসে অপু দুর্গার যেসব খেলার কথা আছে সেগুলি হলো গঙ্গা যমুনা খেলা, ওকে, দোকান খেলা, চড়ুই ভাতির খেলা ইত্যাদি। এরপর বলা হয় যে হারজিত আছে এরকম খেলা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, কয়েকটি খেলার নাম, এবং তার সাথে এই খেলাগুলোর পার্থক্য কী সেটা লিখতে হবে। তো হারজিত আছে কোন কোন খেলায়? ফুটবল, ক্রিকেট, এই সমস্ত খেলায় হারজিত আছে, তো আমরা লিখলাম প্রভৃতি খেলায় হারজিত আছে। সেগুলোর জন্য ভালো প্রশিক্ষকের দরকার হয়, অর্থাৎ এই যে ফুটবল ক্রিকেট খেলার জন্য ভালো প্রশিক্ষকের দরকার হয় আর কি। কিন্তু অপু দুর্গা যেসব খেলা খেলেছে সেগুলোর মধ্যে একমাত্র কড়ি খেলা ছাড়া অন্য কোনো খেলায় হারজিতের বালাই নেই। তুচ্ছ উপকরণ দিয়ে এসব খেলা যায়, প্রতিযোগিতার মনোভাব এখানে কাজ করে না। ওকে, খেলার আনন্দেই অপু দুর্গা এই খেলাগুলো খেলতো। এবার বলা হয় যে তুমি কীরকম খেলা পছন্দ করো এবং কেন, সেটা লিখতে হবে। তো তুমি যে ধরনের খেলা পছন্দ করো সেটা তোমরা লিখবে। এখানে দেখো আমরা লিখছি, আমি নিজে যেসব খেলায় হারজিত আছে সেগুলো খেলতে পছন্দ করি। এই খেলাগুলোই একদিকে যেমন শরীরের কসরত থাকে, তেমনি প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এই খেলাগুলো খেলতে হয়। 8 নম্বর হচ্ছে, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? উত্তর লিখবে, অপু আবেগপ্রবণ ছেলে। মহাভারতের কথা মায়ের মুখে শুনতে শুনতে কর্ণের জন্য বড্ড কষ্ট হয় অপুর। মনে হয় মহাবীর হওয়া সত্ত্বেও তিনি সকলের কাছে অত্যন্ত কৃপার পাত্র। কর্ণের মৃত্যু দৃশ্য অপুর মন বিষণ্ণতায় ভরে দেয়। যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা বসে গিয়েছে, আর সে সময় অর্জুন নিরস্ত্র কর্ণের ওপর বাণ ছুড়ে তাকে ঘায়েল করছে। কর্ণের কোনো মিনতি সে শুনছে না, আর শেষ পর্যন্ত কর্ণকে অসহায়ভাবে মরতে হচ্ছে। এই ঘটনা অপুকে বড় কষ্ট দেয়। অপর মনে হয় অর্জুন আর কর্ণ সমান বীর। অর্জুন মান পেল, রাজ্য পেল, অথচ কর্ণর জন্য কেবলই দুর্ভাগ্য। এসব কথা মনে করলে অপর দু চোখ ছাপিয়ে জল আসত। মহাভারতের অন্য চরিত্রগুলোর চেয়ে কর্ণকে তার বেশি ভালো লাগার এটাই কারণ। নেক্সট হচ্ছে 2-9 নম্বর দেখা প্রশ্ন। ওকে, মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি? কেন তাকে তোমার ভালো লাগে? এখানে মহাভারতের প্রিয় চরিত্র কোনটি তোমার সেটা সম্পর্কে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে, এবং কেন ভালো সেটা লিখতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে একটি চরিত্র সম্পর্কে লিখছি, মহাভারতের চরিত্রগুলোর মধ্যে আমার প্রিয় চরিত্র কৃষ্ণ, ঠিক আছে। তো গোটা মহাভারতের যুদ্ধে তিনি কখনো অস্ত্র ধরেননি, সবসময় শান্তি বজায় রাখার চেষ্টা করেছেন, কখনো নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করেননি। ধর্মযুদ্ধে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, এতে তার শান্তি। সব মিলিয়ে কৃষ্ণ একজন আদর্শ পুরুষ। তিনি বীর কিন্তু হত্যাকারী নন। তিনি ধৈর্যের পরীক্ষা দেন কিন্তু অন্যায়কে মাত্রা ছাড়াতে দেন না। তাই মহাভারতের কৃষ্ণকে আমার সবচেয়ে ভালো লাগে। নেক্সট হচ্ছে 10 নম্বর দাগে, সে জগৎ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে কার কথা বলা হয়েছে? ভবিষ্যতের যে রঙিন স্বপ্নে সে বিভোর তার কথা লেখন। তো এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র অপুর কথা বলা হয়েছে, ঠিক আছে। কল্পনায় বুঁদ হয়ে থাকা আর স্বপ্ন দেখায় অপর চরিত্রের মুখ্য বৈশিষ্ট্য। নিশ্চিন্তপুর ছেড়ে চলে আসার ঠিক কয়েকদিন আগে অপু কটুর সঙ্গে তেঁতুলতলার ঘাট থেকে একটা ছোট ডিঙি খুলে
নদীর জলে বেরিয়ে পড়ে। বিলাত যাত্রীর চিঠি পড়ার পর থেকেই নানা অজানা দেশ অপকে যেন হাতছানি দিয়ে ডাকত। এখন সে ভাবতে থাকে কলকাতা থেকে জাহাজে করে যাত্রা শুরু করেছে। নানা অজানা দ্বীপ আর সাগর পিছনে ফেলে এগিয়ে চলেছে সে। কোনো সুদূর সিংহল দেশের সবুজ নারকেল গাছের সারি, নীল পাহাড়, রাঙা আলোয় ভরা দিগন্ত, এসব কিছুর মধ্য দিয়ে চলতে থাকে অপর কল্পনার যাত্রা। অপভাবে বড় হয়ে সে সব কিছু দেখবে, সব কিছু জানবে। তাই স্রেফ বড় হওয়ার অপেক্ষায় ভবিষ্যতের এমন সব রঙিন স্বপ্নে বিভোর হয়ে থাকে অপু। ওকে, দেখো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে পথের পাঁচালী, এই উপন্যাসের যে তোমাদের হাতে কলমে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি এই সমস্ত প্রশ্নের PDF ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তরের PDFগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।